এবার যে বড় খবরের দিকে চোখ রাখবো, বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুষ্কৃতীদের হামলায় এক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি। ঘটনায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমার সহকর্মী নিউজ ডেস্ক থেকে সত্যজিৎ পাল। সত্যজিৎ, যেমনটা দেখছি যে কক্সবাজারের বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলা কি করে ঘটলো এই ঘটনাটি এবং কতজন আহত ও নিহত হয়েছেন? দেখো, আমি প্রথমেই বলে রাখি, লেলিয়ে দে মা সিংহ টাতর, কামড়ে ধরুক ঘাড়গুলো, রক্তচোষা পিশাচগুলোর গুড়িয়ে দেওয়া হাড়গুলো, চুষছে যারা রক্ত সবার, করছে যারা হাড্ডি সার, গরিব দুঃখীর রক্ত রেঙেই সাজায় যারা গুলবাহার। কারা গুলবাহার বানাচ্ছে? বাংলাদেশে এই মুহূর্তে যারা উপদেষ্টা কমিটিতে রয়েছেন, এক নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস এবং তার বিভিন্ন যে সমন্বয়ক রয়েছে তারা একদিকে যেমন গোটা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে চলেছে এবং সেই তাদেরকে নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ভবানী প্রসাদ মজুমদারের বিখ্যাত কবিতা দুর্গতি নাসিনীর প্রতি দিয়ে শুরু করলাম। দেখো, প্রথমত আমরা তোমাকে বলে রাখি যে বাংলাদেশ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং তারপরে আমরা যদি দেখি ইতিহাস, বাংলাদেশ কিন্তু বারবার সেনা শাসনের হাতে গেছে, কিন্তু কখনো এই রকম অরাজকতা পরিস্থিতি তৈরি হয়নি। এবং দেখো, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল যদি আমরা বলি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি শাসন করেছে, কিন্তু তা সত্ত্বেও বলা যেতে পারে বাংলাদেশের জনগণের একটা মত ছিল, অর্থাৎ আইন বলে একটা বিষয় ছিল বা শাসন বলে একটা জিনিস ছিল। আইনের শাসন বলে কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, সেটা বিএনপি শাসনকালে হোক বা আওয়ামী লীগের শাসনকালে হোক। কিন্তু গত 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর যেভাবে 8ই আগস্ট ক্ষমতা এসে বসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস, এবং এক কথায় বলা চলে শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনিস, যিনি এই মুহূর্তে বাংলাদেশে গোটা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে চলেছেন। এবং দেখো, তোমাকে বলে রাখবো, বিশেষ করে শেখ হাসিনা যে তৃতীয়বার যে ক্ষমতায় ফেরেন 2024 সালের সাধারণ নির্বাচনে, এবং ঠিক তারপরেই জুলাই মাস থেকে বাংলাদেশে শুরু হয় কিন্তু আন্দোলন। কি আন্দোলন? কোটা বিরোধী আন্দোলন। যে সময় দেখো, তোমাকে বিশ্লেষণে বলে রাখি যে বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের সময় যারা লড়াই করেছিলেন, ঠিক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা চালু করেছিলেন যে সরকারি চাকরিতে 30% আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকজনের জন্য। সেইভাবেই সেটা ছিল। এবং আরও যে বিভিন্ন কোটা রয়েছে, সংখ্যালঘু বলো বা হ্যান্ডিক্যাপ বলো, এসব বিভিন্ন কোটা রয়েছে, এই সমস্ত কোটা নিয়ে বাংলাদেশে 54% আসন কিন্তু সংরক্ষিত। ফলে সেইভাবেই মেধা তালিকার জন্য ছিল 46%। এবং এইখানে দাঁড়িয়েই একটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু শুরু হয় এবং এই কোটা বিরোধী আন্দোলন পরবর্তীতে হয়ে যায় শেখ হাসিনা বিরোধী এবং আওয়ামী লীগ সরকার বিরোধী। এবং দেখো, কোটা বিরোধী আন্দোলনের পেছনে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের মদত ছিল, তা কিন্তু ছাত্র আন্দোলন যারা করছেন তারাই কিন্তু বলেছেন যে আন্দোলনের রাজ তাদের হাতে নেই। এবং সেই সময় শেখ হাসিনার একটি মন্তব্য যে অর্থাৎ সরকারি চাকরি কি রাজাকারদের নাতিরা পাবে নাকি মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকজন পাবে? এই যে মন্তব্য, এই মন্তব্যটা এক কথায় বলেছেন অপব্যাখ্যা করা হয় এবং বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় নিয়ে তোলপাড় হয়ে যায় যে শেখ হাসিনা নাকি বলেছেন যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই মন্তব্যের অপব্যাখ্যার পর গোটা বাংলাদেশ হিংসা ছড়িয়ে পড়ে। আমরা যে বাংলাদেশের মেট্রো স্টেশন বলো বা সরকারি অফিস বা বাংলাদেশের বেতার কেন্দ্র, সমস্ত জায়গায় কিন্তু ভাঙচুর শুরু হয়। এবং সেই যে ভাঙচুর, তারপরে আমরা 5ই আগস্ট গণ অভ্যুত্থান দেখলাম, সেখানে দেশ ছেড়ে ভারতে চলে আসলেন এবং তারপরে ক্ষমতায় বসলেন মোহাম্মদ ইউনূস। এবং তারপরে যেভাবে আওয়ামী লীগ সহ বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করে চলেছেন, এবং বলা যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে এই যে যারা জামাত সহ যে জঙ্গি সংগঠনের নেতারা রয়েছেন, তাদেরকে এক কথায় প্রোটেকশন দিয়ে যাচ্ছিলো বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের সেনাবাহিনী, এবং বারবার প্রোটেকশন দেওয়ার ফলে কিন্তু আর কিন্তু বলে। সত্যজিৎ, এই যে কক্সবাজার বিমান ঘাঁটিতে এই যে হামলার ঘটনা ঘটেছে, কি কারণে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা? সংঘর্ষের কারণই বাকি। বিজ্ঞানী স্যার আইজাক নিউটন একটি কথা বলেছিলেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এবং এইখানে তোমাকে বলে রাখি যে এই যে বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা যারা মুক্তি পেয়েছিলেন বা যারা যে বিভিন্ন বাংলাদেশে যে মৌলবাদী কার্যকলাপ বা অরাজকতা সৃষ্টি করে চলেছেন, তাদের কিন্তু সমর্থন জানিয়ে আসছিল পুলিশ এবং সেনাবাহিনী, যা কিন্তু সরকারের নির্দেশে। এবং বারবার যে সমর্থন জানানোর পরে এবার কিন্তু সেই সেনা ঘাঁটিতে আক্রমণটা পড়লো। দেখো, বাংলাদেশের বিমান ঘাঁটিতে এই মুহূর্তে যে আক্রমণটা হয়েছে এবং তা কিন্তু করেছে এই জামাত সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের লোকজনই। এবং সেখানে দেখো, বাংলাদেশের বিমান বাহিনীর যেসব অস্ত্র রয়েছে তাও কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়। এবং তোমাকে বলে রাখি, বিশেষ করে এর আগে আমরা বারবার দেখেছি
বাংলাদেশে পুলিশ কিন্তু আক্রান্ত হয়েছে জঙ্গিদের দ্বারা এবং পুলিশকে বিভিন্ন জায়গাতে পিটিয়ে মারা হয়েছে। কোথাও কিন্তু বাংলাদেশের সেনা আধিকারিকরাও কিন্তু আক্রান্ত হয়েছেন এবং তাদেরও কিন্তু মারধর করা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে। এবং এইখানে দেখা গেলো সরাসরি বাংলাদেশের বিমান ঘাঁটিতে, কক্সবাজারের যে বিমান ঘাঁটি, সেখানে হামলা চালানো হলো এবং চালকেরা জামাত সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা এবং যাদেরকে একসময় বা কয়েক মাস আগে প্রোটেকশন দিয়ে আসছিল বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনীর, অর্থাৎ যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছিল এই জামাত সহ জঙ্গিরা, সেখানে প্রোটেকশন দিচ্ছিল পুলিশ এবং সেনাবাহিনী। সেই পুলিশ এবং সেনাবাহিনীর উপরে কিন্তু সরাসরি আক্রমণটা আসলো। সত্যজিৎ, বিমান ঘাটির মতো জায়গায় এই যে এত সহজে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটলো, তাহলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার উঠে যাচ্ছে প্রশ্ন। দেখো, প্রথমে বলে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নেই, তা তো অনেক আগেই স্পষ্ট হয়ে গেছে। এবং তোমাকে বলে রাখি যে বিমান ঘাঁটি, যেখানে বাংলাদেশের বিমান বাহিনী বা স্থলবাহিনী, আকাশ বাহিনী যারা থাকেন, তারা যেখানে রয়েছে সেখানে বিভিন্ন অস্ত্র ভাঙচুর করা হয়েছে। এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বলা চলে যে তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়েছে। দেখো, যেখানে সেনাবাহিনীর কোনো নিরাপত্তা নেই, যেখানে বিমান ঘাঁটির মতো জায়গার কোনো নিরাপত্তা নেই, প্রশ্নটা কিন্তু উঠে যায় যে আইনের পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। এবং আরও তোমাকে বলে রাখবো, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই জামাতটা কিন্তু সরকার পক্ষে মদত পেয়ে আসছিল এবং মদত এমন জায়গায় পৌঁছেছিল, আমরা 21শে ফেব্রুয়ারি দেখলাম, যেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেইখানে কিন্তু বাংলাদেশ যে ঐতিহ্য, অর্থাৎ যে 54 বছর ধরে যে ঐতিহ্য চলে আসছে, সেই ঐতিহ্য কিন্তু অবমাননা হয় এবং তা করেন কিন্তু রীতিমতো মোহাম্মদ ইউনূস। এবং বলা চলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছেন তারা, কারণ এখানেও কিন্তু নিয়ম ছিল যে আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সেখানে প্রথম শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং তাই কিন্তু হয়ে আসছে স্বাধীনতার পর থেকে। কিন্তু এবার দেখালো রাষ্ট্রপতিকে অভ্যর্থনা দেওয়ার মতো কেউ ছিল না, অর্থাৎ বলা চলে রাষ্ট্রপতিকে অপমানটাই করলেন কিন্তু এই যে নোবেলজয়ী, শান্তি নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। এবং তোমাকে বলে রাখি, শুধুমাত্র আইন বা বাংলাদেশের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ নয়, গোটা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি চলেছে। এবং দেখো, আরও তোমাকে বলে রাখবো, শুধু কক্সবাজার নয়, চট্টগ্রামে, আমরা জানি চট্টগ্রামে বিভিন্ন যে গত কয়েকদিনে যদি দেখি, এই গত 48 ঘন্টার মধ্যে প্রায় 83টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবং তোমাকে বলে রাখবো যে রীতিমতো চট্টগ্রামে বাস থামিয়ে মহিলাদের বাস থেকে নামিয়ে নিয়ে তাই কিন্তু সম্ভ্রম হত্যা করা হয়েছে। এবং সব কিছুর পেছনে অভিযোগ কিন্তু এই জামাত, যাদেরকে কিন্তু প্রোটেকশন দিচ্ছিল বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী। এবং যেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছিল জামাতদের, সেই জামাতটাই এবার আছড়ে পড়লো বাংলাদেশের বিমান ঘাঁটিতে, এবং যার ফলে আক্রান্ত বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের বিমান ঘাঁটির বিভিন্ন এবং তোমাকে বলে রাখি, একজনের কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে এই ঘটনায়। সত্যজিৎ, এই যে একের পর এক সংঘর্ষের ঘটনা, হামলার ঘটনা, ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে প্রত্যেক দিন বাংলাদেশে, শান্তি কবে ফিরবে? একদম, দেখো, এটা কিন্তু খুব কঠিন একটা প্রশ্ন, তোমাকে বলে রাখি। তখন এই যে মোহাম্মদের সরকারে বসার পর যেখানে বিরোধী দলের নেতাদেরকে মারধর তো করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার বাড়িও কিন্তু আক্রান্ত হয়েছিল। সুতরাং সেদিন ইঙ্গিত কিন্তু স্পষ্ট ছিল যে আগামী দিনে বাংলাদেশে কোনো আইনের শাসন নয়, শরীয়ত শাসনের পক্ষে এগোবে। এবং দেখো, তারপরে যে নির্যাতনগুলো চলছে, সংখ্যালঘু নির্যাতন বলো বা বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের উপর মারধর। এবং তোমাকে বলে রাখি, যদি জনগণের দ্বারা নির্বাচিত সরকার না বসে, তাহলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া যথেষ্ট কঠিন এবং কোনো সম্ভাবনাই নেই। কারণ দেখো, এই যে সমন্বয়করা যারা রয়েছেন বা উপদেশ সরকার, এরা কিন্তু এক কথায় বলা চলে জোর করে, একদিকে যেমন আমেরিকার ফান্ডিংয়ের কথা উঠে আসছে, ঠিক তেমনই বিভিন্ন জঙ্গি সংগঠনের সমর্থন কিন্তু উঠে আসছে। এবং সেই জঙ্গিদের মদতে গোটা বাংলাদেশে হিংসা ছড়িয়ে এক নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে এই সমন্বয়করা। সুতরাং এরা কখনোই চাইবে না যে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত শাসন ফিরে আসুক, অর্থাৎ তারা চাইবে জোর করে ক্ষমতায় বসে থাকতে। এবং সেই সরকার যদি দীর্ঘদিন এইভাবে থেকে যায়, তাহলে বাংলাদেশে কিন্তু শান্তি বা আইন কোনো মতেই ফিরে আসার সম্ভাবনা নেই। এখন দেখো, বিভিন্ন বিরোধী দল, আমরা যদি বলি আওয়ামী লীগ এই মুহূর্তে বলা যায় নিষ্ক্রিয় বলা যেতে পারে, বিএনপি কিন্তু বারবার নির্বাচনের দাবি জানাচ্ছে, কিন্তু সরকার কিন্তু নিষ্ক্রিয়। এবং সরকার পক্ষে তারা যেটা চাইছে, তা এই বৈষম্যবিরোধী ছাত্র এখন রাজনৈতিক দল তৈরি করুক, তারা ক্ষমতায় ফিরুক এবং তাদের হাতে ক্ষমতার রাশটা থাকে, অর্থাৎ কোনো মতেই বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হতে কিন্তু তারা চাইছে না। এবং এইখানে তোমাকে বলবো, যদি জনগণের দ্বারা নির্বাচিত সরকার যদি বাংলাদেশে না ফেরে, তাহলে বাংলাদেশের শান্তি বা আইনের শাসন কোনো মতেই প্রতিষ্ঠিত হবে না। সত্যজিৎ, এই যে ঘটনাগুলো একের পর ঘটে চলেছে, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা তো সরকারের, সেক্ষেত্রে এখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
দেখো, সাধারণ মানুষের নিরাপত্তা গত 5ই আগস্টের পরই থেকেই কিন্তু নষ্ট হয়ে গেছে। তখন আমরা যে হিংসার ঘটনাগুলো দেখেছি, সেখানে তোমাকে চট্টগ্রামের কথা বলি। চট্টগ্রামে রীতিমতো পুলিশ সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছিল। এবং সেখানে তোমাকে বলে রাখবো, যেখানে পুলিশ প্রশাসন জামাত সহ জঙ্গিদের মদত করবে, সুতরাং সেইখানে সেই পুলিশের বিরুদ্ধে যে জঙ্গিদের স্পর্ধা তা তো বেড়ে গেছে। এবং তা আমরা দেখলাম কক্সবাজারে। এবং তোমাকে বলে রাখি, শুধু কক্সবাজার নয় বা চট্টগ্রাম নয়, বাংলাদেশের রংপুর বলো, ঢাকা বলো, বিভিন্ন পাবনা, প্রত্যেকটি জায়গায় শুধু একই ঘটনা, যে বারবার কিন্তু আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ। এবং আক্রমণের পেছনে এই জামাত সহ বিভিন্ন জঙ্গি সংগঠন। এবং দেখো, আনসারুল্লাহ বাংলাদেশ সহ আল কায়দা ইতিমধ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আরও তোমাকে বলে রাখবো, পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI, তারা রীতিমতো বাংলাদেশে বারবার করে ফিরে আসছেন। সুতরাং তারা যে কোনো মতেই চাইবেন না বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, তাতে একদিকে স্পষ্ট। কারণ তারা পেছন থেকে হোক সামনে থেকে সরাসরি বিভিন্ন জঙ্গি সংগঠনের মদত দিয়ে চলেছেন। আর এই জঙ্গি সংগঠনের হাতে যদি ক্ষমতা থাকে, তাহলে আইনের শাসন বা সাধারণ মানুষের নিরাপত্তা কোনো মতেই ফিরে আসা সম্ভব নয়, যা কিন্তু ঘটছে বাংলাদেশে। কুনামি। ধন্যবাদ সত্যজিৎ, নজর রাখো। আমরা দেখলাম আবারও বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। কক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলা, ঘটনায় মৃত 1, আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুষ্কৃতীদের হামলায় 1 নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি। ঘটনায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু, তারপর পেরিয়েছে অনেক জল। ছাত্র আন্দোলন, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগ, ছাত্র আন্দোলন রূপ নেয় শেখ হাসিনা বিরোধী আন্দোলন। অবশেষে শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার গ্রহণ করে মোহাম্মদ ইউনূস। তারপরও অশান্তি কমেনি বাংলাদেশে। হিন্দুদের ওপর অত্যাচার থেকে শুরু করে চুরি, ছিনতাই ঘটেছে একের পর এক ঘটনা। ফের কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার বেশ কয়েকজন দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে এবং এই সময় একজন নিহত ও অন্তত 5 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সোমবার সকাল 10:30টার দিকে কক্সবাজার শহরের বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন 1 নম্বর ওয়ার্ড সমিতি পাড়ায় এই ঘটনা ঘটে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, কক্সবাজার বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু অপরাধী বিমান বাহিনী ঘাঁটিতে হামলা চালায় এবং বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। হামলার সময় স্থানীয়রা পাথর ছুড়লে উভয় পক্ষের বেশ কিছু লোক আহত হয়। সংঘর্ষ হিংসাত্মক রূপ নেয়, তবে আহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। আধিকারিকরা আশঙ্কা প্রকাশ করেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কী কারণে সংঘর্ষ হয়েছে তা তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।